14 বছরের এই বাচ্চা মেয়েটিকে তার বাবা কিছু টাকার জন্য একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। এরপরে তার সাথে ঘটতে শুরু করে একের পর এক সব নির্মম ঘটনা। সমাজের উচ্চপদস্থ সব লোকজনেরাও মেয়েটিকে ভোগ করতে শুরু করে। মেয়েটি অত্যাচারের মাত্রা সহ্য করতে না পারে নিজেই লড়াই করা শুরু করে। এখন কথা হচ্ছে মেয়েটিকে এই জাহান্নাম নামক পতিতালয় থেকে বেরিয়ে আসতে পারবে, আর পারলেও বা সেটা কিভাবে জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম এক পতিতার জীবন কাহিনীর ওপর নির্মিত সিনেমা লাক্ষ্মীর কথা। তো আর বেশি কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। এই গল্পটি শুরু হয় 14 বছরের একটি মেয়েকে নিয়ে। ওর নাম ছিল লক্ষ্মী। তাকে চিন্না নামের একজন কিছু মেয়েদের সাথে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছিল। যাবার পথে সকল মেয়েদেরকে একটি জায়গায় নামানো হয়। সেখানে রেড্ডি নামের এক লোক এসে পৌঁছে। রেড্ডি সেখানে উপস্থিত সকল মেয়েদের দেখে চিন্নাকে গালাগালি শুরু করে দেয়। সে তাকে বলে সে লক্ষ্মীকে কেন এখানে এনেছে। আসলে এখানে যতগুলো মেয়ে ছিল তার মধ্যে লক্ষ্মীর বয়সী ছিল সবচেয়ে কম। এরপর রেড্ডি লক্ষ্মীকে তার গাড়িতে গিয়ে উঠতে বলে, আর তাকে জানায় বাকি মেয়েদেরকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। এই কথা শুনে লক্ষ্মী সাথে সাথেই রেড্ডির গাড়ির ভেতরে উঠে বসে। এরপর লক্ষ্মীকে রেড্ডি তার বাড়িতে নিয়ে আসে এবং সে আম্মাকে বলে লক্ষ্মীর ভালো মতো দেখাশোনা করতে। এরপর থেকে লক্ষ্মী সেখানে বড় হতে শুরু করে, আর সে সেখানে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েছিল। আর ধীরে ধীরে লক্ষ্মীর কাছে সেখানে সবকিছুই ভালো লাগছিল। এভাবে করে লক্ষ্মী রেড্ডিকে জানায় যে সে এখানেই থাকতে চায়। লক্ষ্মী আম্মার সাথে সব কাজ করত। এরপর থেকে আম্মাও লক্ষ্মীর অনেক খেয়াল রাখতো। কয়েকদিন পর একজন ডাক্তার এসে লক্ষ্মীকে কিসের জন্য একটা ইঞ্জেকশন দেয়। লক্ষ্মী তাকে জিজ্ঞেস করে এটা কিসের ইঞ্জেকশন। ডাক্তার তাকে বলে তুমি অনেক দুর্বল, এই জন্য তোমাকে ভিটামিনের ইঞ্জেকশন দিলাম। এরপর একদিন লক্ষ্মীর হাতে মেহেন্দি লাগাচ্ছিল, তখনই হঠাৎ করে রেড্ডি চলে আসে এবং লক্ষ্মীকে টেনে একটি রুমে নিয়ে যায়। লক্ষ্মী তার কাছে অনেক হাত জোর করে, কিন্তু তাও রেড্ডি তাকে জোর করে ধর্ষণ করে দেয়। এর কারণে লক্ষ্মীর অনেক যন্ত্রণা হতে থাকে। আম্মা আগে থেকেই তার জন্য গরম পানি করে রেখেছিল। তখন লক্ষ্মী বোঝা যায় আম্মা আগে থেকেই জানতো এই ব্যাপারগুলো। লক্ষ্মী আজ পর্যন্ত রেড্ডিকে ভগবানই মনে করেছে, কিন্তু সেই ভগবান তুল্য রেড্ডি আজ তার সর্বনাশ করে দিল। এদিকে রেড্ডির কাজ যখন হয়ে গেছিল তখন চিন্না লক্ষ্মীকে নিতে আসে। লক্ষ্মীকে বিদায় দেওয়ার সময় আম্মা বলে আমাকে ক্ষমা করে দিস মা, কিন্তু এখানে দেখা যায় লক্ষ্মী তার সাথে কোনো কথাই বলে না। এরপর চিন্না লক্ষ্মীকে নিয়ে ধর্মবিলাস গার্লস হোস্টেলে নিয়ে আসে, যেটা কিনা মূলত রেড্ডি পরিচালনা করত। গার্লস হোস্টেল এটা শুধু নামেই ছিল, আসলে ভেতরে ভেতরে ছিল এটা একটা পতিতালয়। লক্ষ্মীকে সেখানে এনে জ্যোতি নামের একটা মহিলার কাছে দিয়ে তাকে রেডি করে দিতে বলে। এরপর জ্যোতি লক্ষ্মীকে একটি রুমে নিয়ে যায়, আর সেই রুমে স্বর্ণা নামের একটা মেয়ে ঘুমিয়েছিল। আর সে তখন লক্ষ্মীকেও সেখানে ঘুমিয়ে যেতে বলে, কারণ আজ রাত থেকে তাকেও জেগে থাকতে হবে। এরপর লক্ষ্মীর যখন ঘুম ভেঙে যায় তখন দেখতে পায় স্বর্ণা রেডি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে জ্যোতিও সেখানে চলে আসে আর লক্ষ্মীকে বলে রেডি হয়ে নাও, কিন্তু লক্ষ্মী তাকে বলে দেখছো না আমি খাচ্ছি। তখন জ্যোতি রেগে মেগে লক্ষ্মীকে একটা থাপ্পড় মারে আর বলে এটা তোমার বাবার হোটেল না যে তুমি যা বলবে তাই হবে। 10 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। এরপর লক্ষ্মী জ্যোতির ভয়ে রেডি হয়ে যায়, কিন্তু লক্ষ্মী জানতো না যে তাকে কেন রেডি হতে বলা হয়েছিল। এই কথা জিজ্ঞাসা করলে জ্যোতি তাকে বলে পুরুষদের সাথে শোবার জন্যই তোমাকে রেডি হতে বলা হয়েছে। এবার লক্ষ্মী ভয়ে বলে সে এমন কাজ করতে পারবে না। সে তাকে বলে আগেরবার তার গোপনাঙ্গে অনেক ব্যথা হয়েছিল, সেই ব্যথা এখনো কমেনি। তখন জ্যোতি তাকে একটা ক্রিমের কৌটা দিয়ে বলে এটা ব্যবহার করলে অনেক কষ্ট কম হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে জ্যোতি একজন লোককে লক্ষ্মীর ঘরে নিয়ে আসে। লক্ষ্মী লোকটিকে দেখে ভয়ে পালাতে যায়। তখন জ্যোতি ওকে বোঝায় তুমি যতই ভয় পাবে লোকটা ততই মজা পাবে। তুমি কি চাও যে তোমাকে নিয়ে লোকটা অনেক বেশি মজা করুক? তারপর লোকটি চলে গেলে স্বর্ণা লক্ষ্মীকে গোসল করে নিতে বলে। এরপর লক্ষ্মী গোসল করতে গেলে দেখে তার আশেপাশে কেউ নেই, তাই সে এই সুযোগটাকেই কাজে লাগায়। সে সেখান থেকে পালিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায় এবং পুলিশদেরকে সবকিছু খুলে বলে, কিন্তু পুলিশ তার কোনো কথারই গুরুত্ব না দিয়ে তাকে আবারও চিন্নার হাতে তুলে দেয়। এরপর চিন্না তাকে নিয়ে আবারও বিদ্যালয়ে চলে আসে। চিন্না লক্ষ্মীকে শাস্তি দেওয়ার জন্য বলে এখানে যতগুলো পুরুষ আছে সবাইকে লক্ষ্মীর কাছে পাঠা। এরপর জ্যোতি লক্ষ্মীকে নিয়ে রুমে যায় এবং স্বর্ণাকে বলে এ যেন আর পালাতে না পারে। এরপর স্বর্ণা তার জামা উঠিয়ে তাকে দেখায়। সে বলে এখান থেকে কেউ যদি পালাতে যায় তাহলে চিন্না তার উপর এভাবেই টর্চার করে। স্বর্ণা তাকে বলে তুমি এবার আর পালাবে না তো? তখন হাসতে হাসতে লক্ষ্মী বলে যে না আর পালাবো না। এরপর স্বর্ণা ও লক্ষ্মী রেডি হলে স্বর্ণা লক্ষ্মীকে একটা ড্রিঙ্কস দেয়। সেটা খেয়ে দুজনে বাইরে আসলে স্বর্ণা শেখাতে থাকে কিভাবে কাস্টমার ধরতে হয়। এরপর লক্ষ্মীর কাছে একজন কাস্টমার আসে। সে দেখতে অনেক বয়স্ক ছিল। লোকটি চলে যাবার পর লক্ষ্মীর কাছে আরো দুজন কাস্টমার আসে। এরপর তারা চলে গেলে লক্ষ্মী অনেক কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় এই পতিতালয়ে একজন মেয়ে বিষ খেয়ে
করেছে। মেয়েটি হয়তো এত টর্চার আর কষ্ট সহ্য করতে পারেনি। এটা দেখে লক্ষ্মী আরও ভয় পেয়ে যায়। তারপরেও এইভাবেই লক্ষ্মীর দিন চলতে থাকে। এরপর দেখা যায় জ্যোতি তার মেয়ের সাথে দেখা করতে গিয়েছে। তার মেয়ের নাম ছিল আশা। আর সে ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করছিল। মূলত আশার মা তার পড়াশোনার খরচ চালাবার জন্য এই পতিতালয়ে কাজ করে, কিন্তু এটা তার মেয়ে জানতো না। পরদিন সেই পতিতালয়ে উমা নামের একজন সোশ্যাল ওয়ার্কার আসে। সে মেয়েদের জন্য প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে এসেছিল। লক্ষ্মীকে নতুন দেখে তাকে একটা চকলেটও দেয়, তার সাথে বন্ধুত্বও করে নেয়। এদিকে লক্ষ্মী সবার সাথে মিলেমিশে সেখানেই থাকতে শুরু করে। আর সে মনে মনে এই জায়গাটিকে তার বাসস্থান হিসেবেই মেনে নেয়। আর এইভাবেই তাদের সবার দিন খুব হাসি খুশিভাবে চলতে থাকে। এরপর একদিন চিন্না পতিতালয়ে আসে এবং লক্ষ্মী স্বর্ণার আরেকটি মেয়েকে নিয়ে একটি বাড়িতে আসে। সেখানে তাদের কাজ ছিল মূলত একজন বৃদ্ধ লোককে খুশি করা। এরপর চিন্নার একটা কল আসলে সে দূরে গিয়ে কথা বলতে থাকে। আর এই সুযোগে লক্ষ্মী ওয়াশরুমে যাবার বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর চিন্না ফিরে এসে লক্ষ্মীকে কোথাও দেখে না এবং তাদেরকে জিজ্ঞেস করে যে লক্ষ্মী কই। মেয়েগুলো তাকে বলে যে লক্ষ্মী একটু আগেই ওয়াশরুমে গেছে, কিন্তু চিন্না বুঝে যায় যে সে পালিয়েছে। এরপর চিন্না একটি অস্ত্র নিয়ে লক্ষ্মীর পেছনে পেছনেও দৌড়াতে থাকে। এক পর্যায়ে সে লক্ষ্মীকে ধরেও ফেলে আর সেই অস্ত্রে থাকা লোহাগুলো লক্ষ্মীর পায়ে বসিয়ে দেয়। এরপর চিন্না আবারও লক্ষ্মীকে নিয়ে পতিতালয়ে ফিরে আসে। এদিকে সেই লোহাগুলোতে মরিচা পড়ে থাকায় তার পায়ে ইনফেকশন হয়ে গেছিল। এটাতে জ্যোতি চিন্নাকে বলে ডাক্তার ডাকতে, কিন্তু চিন্না কোনোভাবেই রাজি হয় না। আর লক্ষ্মীর এতটা খারাপ অবস্থাতেও চিন্না তাকে দিয়ে খারাপ কাজ করাতে বলে। এরপর থেকে লক্ষ্মীর কাছে কোনো কাস্টমার আসলে জ্যোতি তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অন্য মেয়ের কাছে পাঠায়। কিন্তু একটা লোক এসে বলে আমার একদম অল্প বয়সী একটা মেয়ে চাই। জ্যোতি একটা মেয়েকে দেখায়। লোকটি বলে আমি আর একটু অল্প বয়সী মেয়ে চাচ্ছিলাম। এর মধ্যে চিন্না চলে আসে আর সে লোকটিকে লক্ষ্মীর রুমে নিয়ে যায়। পরদিনই রেড্ডির জন্মদিন ছিল, তাই সে পতিতালয়ে এসে সবার সাথে এটা পালন করে। আর সে সকল মেয়েদেরকে কিছু না কিছু উপহার দিয়ে যায়। এরপর রেড্ডি লক্ষ্মীকে কোথাও দেখতে না পেয়ে তার ব্যাপারে জিজ্ঞাসা করলে তখন জ্যোতি তাকে তার রুমে নিয়ে আসে এবং তার পায়ের ক্ষতস্থানগুলো দেখায়। এটা দেখে তো রেড্ডি অনেক রেগে যায় এবং সে গিয়ে চিন্নাকে অনেক মারধর করতে থাকে। ঠিক এর মধ্যে উমা এবং আগের দিন রাতে কাস্টমার সেজে আসা সেই লোকটি তাদের সাথে একজন পুলিশ নিয়ে চলে আসে। এরপর পুলিশ অফিসারটা বলে আপনি এখানে মেয়েদেরকে আশ্রয় দেওয়ার নাম করে তাদের দিয়ে খারাপ কাজ করান, আপনার নামে থানায় কমপ্লেন করা হয়েছে। রেড্ডি বলে সবকিছুই মিথ্যে, আপনি এখানে কোথাও এমন কিছু পাবেন না। তখনই গত রাতে কাস্টমার সেজে আসা লোকটি জানায় কালকে সে রুমের মধ্যে একটি ক্যামেরা রেখে গিয়েছিল। তারপর এই প্রমাণের ভিত্তিতেই ওদেরকে পুলিশ ধরে নিয়ে চলে আসে। এরপর জ্যোতি লক্ষ্মীর কাছে আসে এবং সে উঠে বসে। সে মনে করে হয়তোবা আবার কোনো কাস্টমার এসেছে, তাই সে তার জামা কাপড় খুলতে গেলে জ্যোতি তাকে থামিয়ে বলে এখন থেকে আর এসব আর আমাদের করতে হবে না। এরপর জ্যোতি, লক্ষ্মী এবং সকল মেয়েরা মোহনের বাড়িতে আসে, কারণ সে একটা এনজিও চালাতো আর এখানে সে সকল অসহায় মেয়েদেরকে সাহায্য করত। এরপরে ধীরে ধীরে স্বর্ণা এবং জ্যোতি লক্ষ্মীর সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে। তারপর একদিন লক্ষ্মী মোহনকে দেখে ভয় পায়। তখন লক্ষ্মী জ্যোতিকে বলে এই লোকটা তো একদিন আমার রুমে এসেছিল। তখন জ্যোতি বলে এই লোকটিই তো আমাদেরকে ওই নরক থেকে বাঁচিয়ে এখানে আশ্রয় দিয়েছে। এদিকে চিন্না রেড্ডি জেল থেকে ছাড়া পেয়ে যায়। তারা আবারও দুজনে মিলে নতুন করে পতিতালয় চালু করে। জ্যোতি লক্ষ্মীর কাছে আসে বিদায় নিতে, বলে আমাকে সেখানে যেতেই হবে, কারণ আমার মেয়ের পড়াশোনার টাকাটা ওখান থেকেই জোগাড় করতে হবে। তুমি ভালো থেকো লক্ষ্মী, মোহনবাবু তোমার খুবই খেয়াল রাখবে। এদিকে জ্যোতি আবারও পতিতালয়ে ফিরে গেলে তাকে আর চিন্না রাখতে চায় না। তখন জ্যোতি বলে যদি তুমি পতিতালয়টি আবার চালাতে চাও তাহলে আমাকে প্রয়োজন তোমার হবেই। হঠাৎ চিন্না জ্যোতিকে তেড়ে মারতে যায় আর বলে এখানে তোর মেয়েকে নিয়ে আয়। জ্যোতি বলে তুই আমাকে মারলে মারতে পারিস, কিন্তু এর মধ্যে তুই আমার মেয়েকে টানিস না। কিছুদিনের মধ্যেই মোহনের আশ্রম থেকে প্রত্যেকটা মেয়ে আবারও পতিতালয়ে ফিরে যেতে থাকে। শুধুমাত্র স্বর্ণ এবং লক্ষ্মী সেখানে থেকে যায়। এদিকে স্বর্ণাও পতিতালয়ে চলে যেতে চায়। লক্ষ্মী তার কাছে এর কারণটা জানতে চাইলে স্বর্ণা তাকে বলে আমি তো এই কাজটাই খুব ভালো পারি। ঝুড়ি বানিয়ে এখানে ভিখারিদের মতো আমি থাকতে পারবো না, আর শরীর বিক্রি ছাড়া আমি তো আর কোনো কাজই পারি না। তাই আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। আমার কাছে বড়জোর আর 10 বছরের সময় আছে, এরপর আর কোনো কাস্টমারই আমার কাছে আসবে না। তখন না হয় এখানে এসে আবারও ঝুড়ি বানাবো। এটা বলে স্বর্ণা সেখান থেকে আবারও পতিতালয়ে ফিরে যায়। এরপর মোহন এসে লক্ষ্মীকে বলে সবাই তো একে একে চলে গেল, এবার তুমি কি করবা? লক্ষ্মী বলে রেড্ডিরা অনেক খারাপ মানুষ, আমি ওদেরকে শাস্তি দিতে চাই। তখন মোহন তাকে বলে তাহলে তো তোমাকে কোর্টে যেতে হবে, প্রয়োজন হলে আমি কোর্টে যাব, তারপরে ওদেরকে শাস্তি দিয়েই ছাড়বো।
তারপর মোহন আর উমা লক্ষ্মীকে সাথে নিয়ে অবিনাশ নামের একজন উকিলের কাছে আসে। এরপর অবিনাশ ওদেরকে জিজ্ঞাসা করে রেড্ডি এর আগে কতবার বেঁচে গিয়েছিল। ওরা জানায় 4 বারের মতো হবে। এটা শুনে অবিনাশ বলে তাহলে এই কেসটা আমি নিতে পারবো না। এই ছোট্ট মেয়েটিকে ভরসা করে আমার কেরিয়ারে এত বড় রিস্ক আমি কোনোভাবেই নিতে পারবো না। দেখা গেল আমি অনেক কষ্ট করে সব প্রমাণ জোগাড় করলাম, কিন্তু শেষ মুহূর্তে যদি এই মেয়েটা হাল ছেড়ে দেয় তাহলে আমার কি হবে? পুরো কেসটাই তো ভেস্তে যাবে আর আমার সব কষ্টও। আর ঠিক তখনই লক্ষ্মী তাকে ভরসা দিয়ে বলে আপনি এগিয়ে যান স্যার, আমি শেষ পর্যন্ত লড়ে যাব। আর অবিনাশ লক্ষ্মীর এই কথা শুনে কেসটা নিতে রাজি হয়। প্রথম যেদিন লক্ষ্মী কোর্টে আসে তখন চিন্না তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে। লক্ষ্মীকে কোর্টে তোলা হলে অবিনাশ তার কাছে পরিচয় জানতে চায় এবং ধর্মবিলাস সম্পর্কেও জানতে চায়। এখানে লক্ষ্মী বলে ধর্মবিলাস আসলে একটা পতিতালয়, সেখানে মেয়েদেরকে আশ্রয় দেওয়ার নাম করে তাদের দিয়ে নোংরা ব্যবসা করানো হয়। এরপর রেড্ডির উকিল তাকে জিজ্ঞাসা করে তোমাকে নিয়ে সেখানে কি কি করা হয়েছিল। রেড্ডির উকিলের প্রশ্নের জবাবে লক্ষ্মী বলে চিন্না আমাকে সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন লোকের সাথে নোংরা কাজ করাতে বাধ্য করেছিল। উকিল বলে তুমি এত ছোট্ট বয়সে এসব সম্পর্কে কি বোঝো? যাই হোক, তুমি রেড্ডির বাসায় কি করেছিলে? লক্ষ্মী বলে আমি তার বাসায় 3 সপ্তাহের মতো ছিলাম, আর সে প্রথম আমার দিকে ভালোভাবেই খেয়াল রেখেছিল, কিন্তু একদিন সুযোগ বুঝে কোত্থেকে এসে যেন আমাকে ধরে রেপ করে দেয়। এটা শুনে রেড্ডির উকিল বলে যে তোমার এত খেয়াল রেখেছিল সেই কাজটা কেন করবে তোমার সাথে? আর তুমি ধর্ষণ সম্পর্কে বা কি বোঝো এবং সেটা কাকে বলে, তুমি কি এটা বোঝো? তখন লক্ষ্মী বলে আমি আপনাকে এটা বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার সাথে এই জঘন্য কাজ অনেকবার হয়েছে। এরপর রেড্ডির উকিল বিচারকের কাছে বলে ধর্মবিলাস একটি মেয়েদের আশ্রয়স্থল, এখানে পালিয়ে যাওয়া এবং অসহায় মেয়েদেরকে সাহায্য করা হয়। এটা মূলত একটা চ্যারিটির মতো। আর রেড্ডি খুবই ভালো মানুষ, আর তার এই ভালো কাজের জন্য তার উপর যে জঘন্য অভিযোগ দেওয়া হচ্ছে এগুলো সবই মিথ্যা এবং ভুয়া। এদিকে অবিনাশের কাছে কোনো প্রমাণ না থাকায় সে কোনো উত্তর দিতে পারে না। প্রথম শুনানি শেষে রেড্ডি সাংবাদিকদের বলে আমার নামে এগুলো মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। অন্যদিকে চিন্না মোহনকে শাসাতে থাকে, কিন্তু মোহন বলে এবার তুই ধরা পড়ে গেছিস। পরের দিন আদালতের কার্যক্রম আবারও শুরু হয়। একটি ভিডিওতে দেখানো হয় মোহনের থেকে চিন্না টাকা নিচ্ছিল। তখন মোহন বলে ওই দিন আমি কাস্টমার সেজে ওখানে গিয়েছিলাম, আর আমি আমার হাইট পেনের মাধ্যমে এতটুকু রেকর্ড করতে পেরেছিলাম, কিন্তু ভিডিওতে শুধুমাত্র চিন্নাকেই দেখা যাচ্ছিল। আসলে চিন্না মেয়েদেরকে কাজে পাঠানোর আগে এভাবেই লোকজনের থেকে অ্যাডভান্স নিত। দ্বিতীয় শুনানিটাও এভাবেই চলে যায়। এখন মোহন এবং অবিনাশ বলে দিন থেকে দিন আমাদের কেসটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে, আমাদেরকে সেই ভিডিওটা দেখাতে হবে যেটা ছাড়া আমাদের আর কোনো উপায়ই নেই। এগুলো শুনে লক্ষ্মী বলে আমরা তো কোর্টে একটা ভিডিও দেখিয়েছি। মোহন বলে এই ভিডিওটা সেই ভিডিও নয়, এই ভিডিওটি হলো ধর্মবিলাসে তোমার সাথে কি কি হয়েছিল সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে। এই কথা শুনে লক্ষ্মী যেন আকাশ থেকে পড়ে। তারপরেও সে ভিডিওটি কোর্টে চালানোর জন্য অনুমতি দিয়ে দেয়। কোর্টের কার্যক্রম শুরু হলে এই ভিডিওটি দেখানো হয়, আর এই ভিডিওটিতে দেখা যায় লক্ষ্মীর অসুস্থতার সময়ও তার রুমে 7 জন কাস্টমারকে পাঠানো হয়েছিল। এরপর অবিনাশ বলে মহামান্য বিচারক আপনি যেটা দেখেছেন এটা ছিল মূলত একটি পরিকল্পিত ধর্ষণ, আর এই সময়টা লক্ষ্মী খুবই অসুস্থ ছিল। এরপর বিরতির সময় লক্ষ্মীকে বোঝাতে থাকে এটা তোমার কাছে শেষ সুযোগ, তোমার সাথে ঘটে যাওয়া সবকিছু তুমি বলে দিবে। সে আরো বলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে কি কি হয়েছিল সবকিছু তুমি খুলে বলবা জজ সাহেবের কাছে। এরপর পুনরায় কোর্টের কার্যক্রম আবার শুরু করা হয়। লক্ষ্মী জজকে বলে আমার বাবা একজন মহিলার কাছে আমাকে 30,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। সেই মহিলা আমাকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়। এরপর মহিলাটা লক্ষ্মীকে চিন্নার কাছে বিক্রি করে দেয় 50,000 টাকার বিনিময়ে। লক্ষ্মী এটা দেখার পরে সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে চিন্না। লক্ষ্মীর সমস্ত বয়ান শুনে জজ পরবর্তী শুনানিতে কর্পোরেট সেই মহিলা রাধাকে উপস্থিত থাকতে বলে। এরপর পরে রেড্ডি রাধাকে সবকিছু খুলে বলে। তখন রাধা তাদেরকে বলে আমি বলেছিলাম না কোনোভাবেই যেন আমার নাম না আসে, আর ওই মেয়ে যত টাকা চায় তাকে তা দিয়ে দাও। তারপর পরে দেখা যায় রেড্ডি সেই আশ্রমে চলে আসে এবং লক্ষ্মীর সাথে দেখা করে তার হাত ধরে তার কাছে অনেক মাপ চায়, আরো অনেক কান্নাকাটি করে তাকে সবকিছু লুকাতে বলে, কিন্তু লক্ষ্মী তার অভিনয়টা বুঝে ফেলে, তাই সে তার হাত ধরে সেখান থেকে চলে যায়। এরপর রেড্ডি ফোন দিয়ে রাধাকে সবকিছুই বলে দেয়। সে তাকে বলে যে দেখুন এখন আপনি কিছু করতে পারেন কিনা। পরদিনই দেখা যায় লক্ষ্মীর 2 ছোট বোনকে উমা সেখানে নিয়ে আসে। এটা দেখে লক্ষ্মী অনেক খুশি হয়ে যায় এবং তার বোনদেরকে জড়িয়ে ধরে। ওই দিন রাতেই আম্মা লক্ষ্মীর সাথে দেখা করতে আসে আর বলে মা তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? তখন লক্ষ্মী জানায় আমি কখনোই আপনাকে ক্ষমা করতে পারবো না। আর তখনই আম্মা বলে আর যদি এই কেসে আমি তোমাকে সাহায্য করতে পারি তাহলে। যে ডাক্তারটি লক্ষ্মীকে ইঞ্জেকশন দিতে এসেছিল তার ব্যাপারে সবকিছুই জানিয়ে দেয় আম্মা। পরে শুনানিতে অবিনাশ সেই ডাক্তারটিকে সাক্ষী হিসেবে ডাকে। এরপর ডাক্তারকে অবিনাশ জিজ্ঞাসা করে যে আপনি কিসের ইঞ্জেকশন দিয়েছিলেন সেদিন লক্ষ্মীকে। আমি লক্ষ্মীকে যে ইঞ্জেকশন দিয়েছিলাম এটি মূলত অল্প বয়সী মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক করার জন্য দেওয়া হয়।
এটা শুনে অবিনাশ তাকে জিজ্ঞাসা করে, আপনি এটা কার কথা করেছেন? তখন ডাক্তারটি বলে যে রেড্ডির কথায়। আর এই সমস্ত কথা শুনে জজ বলে, এই কেসের পরবর্তী সিদ্ধান্ত আমি আগামী দিনে শোনাবো। এদিকে দেখা যায় চিন্না জ্যোতিকে অনেক মারধর করতে থাকে, কারণ তার বিনা অনুমতিতে লক্ষ্মীর ঘরে ক্যামেরা রাখা হয়েছিল। এরপর তাকে শাস্তি দেওয়ার জন্য তার মেয়ে আশাকে নিয়ে এসে সবকিছু জানিয়ে দেয় যে তার মা কি কাজ করে বেড়ায়। এসব শুনে আশা তার মায়ের ওপর অনেক অভিমান করে সেখান থেকে চলে যায়। এর পরপরই চিন্না জ্যোতিকে একটা খাটের উপরে বেঁধে ফেলে আর তাকে শাস্তি দেওয়ার জন্য তার গোপনাঙ্গের সিগারেটের আগুন দিয়ে ছেঁকা দিতে থাকে। এদিকে সেই মহিলাটা লক্ষ্মীর সাথে দেখা করতে আসে। সে লক্ষ্মীকে 80,000 টাকা অফার করে এবং বলে যে আমার নাম যেন এই কেসে না থাকে। কিন্তু লক্ষ্মী ওই মহিলাটার ছলনা বুঝতে পেরে তার টাকা নেয় না, কারণ উনি নিজে একজন মেয়ে হয়ে অন্য মেয়ের সর্বনাশ করে। এদিকে জ্যোতি এত আঘাত পাওয়ার পরে সে চিন্নার গোপনাঙ্গটি কেটে দেয়, ফলে চিন্না সেখানেই মারা যায়। আর এখানে আমরা দেখতে পাই জ্যোতি পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ তার মেয়ে তার ব্যাপারে সমস্ত সত্যটা জেনে গিয়েছিল। এরপর সে চিন্তা করে সে কিভাবে তার মেয়ের সামনে গিয়ে দাঁড়াবে, কিভাবে তার মুখটা দেখাবে। আর এই লজ্জা থেকে সে নিজের হাত সে সেখানেই মারা যায়। পরের দিন জ্যোতির মৃত লাশ দেখে সব মেয়েরা কান্না করতে থাকে। ফাইনালি শুনানিতে জজ তার রায় দিয়ে দেয় এবং দোষীদেরকে 10 বছরের জেল দিয়ে দেয়। আর লক্ষ্মীকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। আরও বলা হয় ধর্মবিলাস বিক্রি করে সেই টাকাগুলো মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে। জজের এই রায় শুনে সকল মেয়েরাই খুব খুশি হয়ে যায়। সিনেমা শেষে লক্ষ্মীকে সাংবাদিকরা বলছে, তুমি তো আমাদের আইডল হয়ে গেছো। লক্ষ্মী তো এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় এই সিনেমাটি। আসলে বেশিরভাগ পতিতালয়ের মেয়েগুলো কোনো না কোনো ঝামেলার কারণেই সেখানে গিয়ে পৌঁছায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কেউ তাদেরকে বিক্রি করে দেয় সেখানে, আর তাদের পরবর্তী পুরো জীবনটা সেখানেই কাটিয়ে দিতে হয়। যদি চিন্নার সাথে যে কাজটি করেছিল সেটা কি ঠিক করেছিল? তোমাদের কি মনে হয় জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।